আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সরকার ও রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন বদিউল আলম। ভোট জালিয়াতিতে জড়িতদের বিচার হওয়া উচিত মন্তব্য। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও ক্রান্তিকাল এখনো পার হয়নি বললেন ফখরুল। আইনজীবী হত্যার ঘটনা বাংলাদেশ দেখতে চায়নি মন্তব্য। ইসকনকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে তৎপরতা নিষিদ্ধের দাবি। সাইফুল হত্যায় চিহ্নিত ইসকন কর্মীদের গ্রেফতারের তাগিদ। গ্রেফতার সাবেক মন্ত্রী এমপিদের অপরাধ অনুযায়ী বিচার চান নির্যাতিত বিএনপি সহ অন্য দলের নেতারা। ক্ষমতার দম্ভে অসম্মানের সংস্কৃতি পরিবর্তনের প্রত্যাশা। সুবিধাপ্রাপ্ত শিল্পগুলো নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রযুক্তি ও কৃষিক্ষেত্রে বিপুল সম্ভাবনা। এবং জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের অনুশীলন। ম্যাচ শুরু আগামীকাল রাত ৯টায়। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে স্কটল্যান্ডে একটি বোতলের ভেতর থেকে ১৩২ বছর আগের চিরকুট পাওয়ার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল সহযোগিতা না করলে কমিশন শক্তিশালী হলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তার মতে, দলীয় সরকারের অধীনে না হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা কঠিন হবে না। বিগত সময়ে যারা সাংবিধানিক পদে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের শাস্তির আওতায় আনা যায় কিনা সেটি ভাবার পরামর্শ দিয়েছেন বদিউল আলম। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অংশ নেয় কবি নজরুল কলেজ ও তেজগাঁ কলেজ। জাতীয় নির্বাচন বিলম্ব হলে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত সরকার দেশে ফিরে আসা যে সংখ্যা করা হচ্ছে সেই সংখ্যা যাতে না থাকে, তাতে রাজনৈতিক দলগুলো, জনগণ, ছাত্র জনতা সকলে যাতে ঐক্যবদ্ধ থাকে, যাতে কোনোভাবে আর ফ্যাসিস্ট সরকার কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে না পারে। দিনের ভোট রাতে করেছেন যারা আমি আর ডামি নির্বাচন করেছেন তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবার জন্য আমি নির্বাচন কমিশন সংস্কারের প্রধানকে অনুরোধ করব সেই বিষয়ে রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্ব সহকারে সুপারিশ করবেন। সুষ্ঠু নির্বাচন করতে সব অংশীজনের যথাযথ সহযোগিতার উপর জোর দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা চ্যালেঞ্জ হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। অতীত নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই। বিগত সরকারের আমলে ভোট জালিয়াতির সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। 23-24 লাখের মতো নারী। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও ক্রান্তিকাল এখনো পার হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কলেজে কলেজে যে মারামারি চলছে তা গ্রহণযোগ্য নয়, এটা ষড়যন্ত্র। আইনজীবী নিহতের ঘটনা বাংলাদেশ দেখতে চায়নি বলেও মনে করেন তিনি। শাকের আদনানের রিপোর্ট।
ঢাকায় ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে প্রধান অতিথি ওই জেলার সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, যে বিজয় অর্জন হয়েছে তা যেন বৃথা না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, দেশের উন্নয়নের জায়গায় কোনো রাজনীতি নয়, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের এই রাজনীতি সব জায়গায় না, সব জায়গায় রাজনীতি দরকার নেই। আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হব, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক হব। ওখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে ন্যাপ, কে মুজাফর, কে জামাত, এটা আমরা আগেও কখনো দেখিনি, ভবিষ্যতেও দেখব। ঠাকুরগাঁওয়ে নানা সমস্যা ও সম্ভাবনা আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এজন্য প্রয়োজন ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম বাড়ানো। বলিষ্ঠ থাকবে, পরাজয় বরণ করবে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ইসকনকে হিন্দুত্ববাদী সংগঠন ও সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে তার সব তৎপরতা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকায় এক সমাবেশ থেকে অ্যাডভোকেট সাইফুল হত্যায় চিহ্নিত ইসকন কর্মীদের গ্রেফতারের দাবি জানান তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন প্রতিবেশী দেশের হয়ে বাংলাদেশে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসকনের তৎপরতা নিয়ে অনেকদিন থেকেই সন্দেহ ছিল ইসলামী দলগুলোর। হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাগারে নেয়ার সময় চট্টগ্রামের আদালতপাড়ায় পিটিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুলকে হত্যার পর ইসকন নিষিদ্ধের দাবি আরও জোরালো হয়েছে। একই দাবি উঠল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দক্ষিণ গেটে হেফাজতে ইসলামের সমাবেশ থেকেও। হেফাজতের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ আবু তোহা মোহাম্মদ আদনান ও হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালানোর অভিযোগ তুলে হেফাজত নেতারা দাবি করেন, ভিনদেশের গুপ্তচর হিসেবে কাজ করে আসছিল চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। মামলা হামলা রাষ্ট্র সংস্কারের চেয়ে সরকারের কাছে মানুষের চাওয়া বাজারে নিত্যপণ্যের দাম কমাতে মনোযোগ এবং আইন শৃঙ্খলার উন্নতি। ছাত্র জনতার বিপ্লবের সরকার যদি বাজারের মুনাফাখোর সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে আর কে পারবে? প্রশ্ন সীমিত আয়ের মানুষের। ভরা মৌসুমেও শীতের সবজির চড়া দাম কেন? বাজার মনিটরিংয়ে সরকারের উপস্থিতি কেন ঢিলেঢালা? জানতে চান তারা। রিজভিন বাজার রিপোর্ট। দাম বাংলাদেশে কমানোর মনে আশা নাই, আল্লাহ ভরসা। মানুষের নাবিশ্বাস উঠে গেছে, এই সরকার চেঞ্জ হয়ে কোনো পরিবর্তন হয় নাই। শুধু মামলা হামলা দিয়ে কোনো কাজ হবে না, আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, সব জায়গায় পৌঁছতে হবে। আমরা সমন্বয় নিয়ে আছি। পুরান ঢাকার নয়াবাজারের বাসিন্দা তারা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসে এভাবেই ক্ষোভ জানালেন। যে পরিবর্তনের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছেন তা কেন কেবল কথামালায় আটকে আছে, প্রশ্ন ভোক্তাদের। আমরা তো ক্ষুদ্র আয়ের মানুষ, আমরা কিভাবে খামু? আমরা তো আর বেতন বেশি বাড়ে না, খরচ বাড়ছে কিন্তু ইনকাম কমছে। এই তো মানে টানা আসছে মধ্যে চলতেছে, কোনো কিছু দামে কমে নাই। দ্রব্যমূল্য বাড়তেছে কিন্তু স্যালারি তো বাড়ে নাই, তাই না? আমাদের ফ্যামিলি নিয়ে চলতে খুব কষ্ট হইতেছে। বাজারে সবজির সরবরাহে ঘাটতি নেই,
কিন্তু দাম চড়া। মনে করেন ফ্রেশ 1 নাম্বারটা হলো 80 টাকা, আর নতুনটা হলো 1 নাম্বারটা হলো আপনার 100 টাকা। সবথেকে কম দাম পেঁপে 40 টাকা 50 টাকা। কমলে আমরা কমাই বেচুম, আমরা যেমন আনম ওরকম বেচুম আমাদের কি। 3 সপ্তাহ পর মাছ নিয়ে বাজারে এসে ক্রেতা না পেয়ে মন খারাপ এই বিক্রেতার। বেচাকিনি খুব খারাপ, আমরা তো মাছ বেচতে পারি না ভাই, বাজার আইলে বিকে না, কাস্টমার নাই, কাস্টমারের হাতে টাকা নাই, কাস্টমারে মাছ নেয় না। নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, আটা, চিনির দাম বাড়েনি, তবে ভোজ্য তেলের সংকট আছে। ঠিক মতো তেলটা পাইতেছি না অর্ডার দেয়া, ঠিক আছে, এখন কোম্পানির বলে যে আমাদের তেল আসে না। ডিমের দাম ডজন প্রতি 140 টাকা, ব্রয়লার মুরগি মিলছে 180 টাকা কেজিতে, গরুর মাংসের কেজি 700 টাকার বেশি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে যারা গ্রেফতার হয়েছেন তাদের প্রতি বেআইনি আচরণ প্রত্যাশা করেন না আওয়ামী লীগ সরকারের আমলে জেল রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া বিএনপি সহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা। তারা বলছেন, নিজেরা নির্যাতনের শিকার হলেও তাদের চাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে আইন অনুযায়ী বিচার ও শাস্তি পান। প্রতিপক্ষের রাজনীতিবিদকে ক্ষমতার দম্ভে অসম্মান করার সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন বলেও মনে করেন তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে রিমান্ড ও জেলে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি সহ অন্যান্য দলের অনেক শীর্ষ নেতাকর্মী। রিমান্ডে বেআইনিভাবে অমানসিক নির্যাতনের শিকার হওয়ার সঙ্গে জেল কোড অনুযায়ী যথাযথ সুবিধাও পাননি তারা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর গ্রেপ্তার হচ্ছেন তার সরকারের মন্ত্রী, এমপি সহ শীর্ষ নেতাকর্মীরা। আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার নেতাকর্মীরা বর্তমানে গ্রেপ্তার আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের প্রতি কেমন আচরণ প্রত্যাশা করেন? জনরোষ ফলে এই বিষয় বিবেচনা করে করতে হবে। নিশ্চিতভাবে সব মানুষই সংশোধনের যোগ্য ভাবতে হবে, কিন্তু কোনো মানুষ সংশোধন করবে না। কেন? পরিবেশটা সংশোধনের মতো নয়। প্রমাণ সাপেক্ষে শাস্তি না হওয়া পর্যন্ত নিরপরাধ, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, মানে আনটিল ফাউন্ড গিলটি আপনি একজন নিরপরাধ মানুষ। এই জিনিসটা আপনাকে রেসপেক্ট আপনাকে দিতে হবে। অপরাধের পরে শাস্তি হওয়ার পরেও তার নাগরিক অধিকার হিসেবে সে জেলে যেখানেই থাকবে সেটা আপনাকে সম্পূর্ণভাবে সেটা দিতে হবে তাকে। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের বেশ কিছু নেতা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়েছেন। দেশে থাকা নেতাকর্মীরা আত্মগোপনে। এই অবস্থায় অনেকের অভিযোগ, বিভিন্ন আন্দোলনের ছদ্মবেশে ফ্যাসিস্টদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ব্যান্ড করবেন কিনা সেই বিবেচনা তো আরো আইনের মধ্যে আসবে, কিন্তু আজকে পড়ে গেল, কালকে সে আবার প্রতিবাদ মিছিল করতে যদি পারে তাহলে তো জনরোষের আপনি কোনো মূল্য দিলেন না। এই যে মুসলিম লীগটা কেমন ধ্বংস হয়ে গেল, এটা তো আমাদের সামনেই হইল, তাই না? আওয়ামী লীগ তো সেদিকেই যাচ্ছে। ইউনিয়ন থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত তাদের লিস্ট তৈরি করেন না কেন? তাদের বিরুদ্ধে সঠিকভাবে মামলাগুলো পরিচালিত হয় সঠিক ধারায়, ডিউ প্রসেস অফ লর মাধ্যমে। বিএনপি সহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা মনে করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যে নেতাকর্মীরা দোষ স্বীকার করে অনুকম্পা পেতে চান তাদের জন্য আনুষ্ঠানিক সংশোধন প্রক্রিয়া রাখা উচিত। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ষড়যন্ত্র ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গণমাধ্যমের উপর হামলা করা হচ্ছে বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সুস্থ নাগরিক বৃন্দ ব্যানারে মানববন্ধন করে দৈনিক প্রথম আলোর উপর হামলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ করে তারা বলেন, প্রথম আলো কিংবা ডেইলি স্টারের মতো পত্রিকার উপর হামলার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। এতে করে কেউ লাভবান হতে চায়। মব জাস্টিসের নামে যে কারো উপর হামলা বা অসম্মান করার চেষ্টা ভালো কিছু বয়ে আনবে না বলেও হুঁশিয়ার করেন তারা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য সরবরাহকারীদের নিয়ে ব্যঙ্গ করা হয়। অন্তর্বর্তী সরকার দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে উঠে এসেছে ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা ইতিবাচক নিরাপত্তার পক্ষে বলেছেন। 15% উত্তরদাতা খারাপ নিরাপত্তার কথা বললেও 17% পরিস্থিতি আগের মতোই মনে করছেন। জরিপে নারী, পুরুষ, মুসলিম, অমুসলিম ও বয়সভেদে জনসংখ্যা বাছাই করা হয়।
দেশে গার্মেন্টসের পর যে শিল্পগুলোতে তুলনামূলক সুবিধা রয়েছে সেগুলো নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, কৃষি এমন কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে সরকার ও প্রাইভেট সেক্টরকে অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। পরাগ আজিমের রিপোর্ট। সস্তা শ্রমসহ তুলনামূলক কিছু সুবিধা থাকায় বাংলাদেশের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েক যুগ ধরেই। দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে এই শিল্প রাখছে অনন্য ভূমিকা। কিন্তু দ্রুত অর্থনৈতিক উন্নয়নে শুধু একটি সেক্টরের উপর নির্ভরশীল হতে চায় না বাংলাদেশ। অন্য যেসব শিল্প এগিয়ে নিতে পারে দেশকে, তা চিহ্নিত করে কাজ শুরু করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। কিছু নাম আমি অলরেডি অনেকের কাছে শুনছি, যেগুলো আমি প্রায়ই শুনি এবং সেটা আমি এক্সপার্টদের কাছে শুনছি। আমি নিজেকে সবচেয়ে বড় এক্সপার্ট মনে করি না। এখানে অনেকেই অনেক রিসার্চার আছেন, অনেকে অনেক কাজ করেছেন। যেরকম অনেকেই বলেন যে ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রো, এরকম বেশ কিছু সেক্টর আছে যেগুলোতে ডেফিনেটলি বাংলাদেশের কিছু কম্পিটিটিভ এজ আছে। বাট সেই এজগুলো নিয়ে আমরা হয়তো টেকনোলজি সেগুলো নিয়ে আমরা হয়তো সামনে কাজ করব এবং আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে ঠিক আছে, এই 5টা সেক্টর নিয়ে আমরা আসলে আগামী 5-10 বছর আমাদের একটা ক্লিয়ার রোডম্যাপ আছে যেখানে আমরা গ্রো করতে চাই। সরকার এবং প্রাইভেট সেক্টর যদি একসাথে কাজ করে তাহলে অবশ্যই গার্মেন্টসের মতো আরও 5টা-7টা সেক্টরেও আমরা একই লেভেলে চলে যাওয়া সম্পূর্ণ ক্ষমতা রাখি। বিডায় নতুন যোগ দেয়া এই নির্বাহী চেয়ারম্যান মনে করেন, দেশে সমভাবে সব এলাকায় শিল্পায়ন হয়নি, ফলে কর্মসংস্থান এবং শ্রমশক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। শিল্পায়ন খুবই কনসেন্ট্রেটেড কয়েকটা জায়গায় হয়েছে এবং সেই কারণে কিন্তু আমাদের যে এমপ্লয়মেন্টকে আমরা একটা বিগ চ্যালেঞ্জ মনে করি, ঠিক যেই কারণে কোটা আন্দোলন শুরু হলো, রাইট? যে আমাদের জব, এমপ্লয়মেন্ট ইজ এ বিগ ইস্যু বাংলাদেশের জন্য। সো এই এমপ্লয়মেন্টকে এবং আমাদের যে ওয়ার্কফোর্স, এটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, আমাদেরকে এই শিল্পায়নটাকে আরেকটু স্প্রেড করতে হবে, জনগোষ্ঠীকে ফুললি ইউটিলাইজ করতে পারি, সেটার উপর বেসিস করে আগাতে হবে। যে শিল্পগুলো বাংলাদেশের জন্য বেশি উপযুক্ত সেগুলোকে গার্মেন্টসের মতোই প্রায়োরিটি সেক্টর হিসেবে সুবিধা দেওয়ার পক্ষে বিডা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। যুদ্ধবিরতির শর্ত অমান্য করে লেবাননে আবারও ইসরায়েলি হামলা। গাজায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়তে যাচ্ছে 2 লাখেরও বেশি মানুষ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এবার জানাবো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন অনুমোদনের মাধ্যমে এজিএম শেষ হয়েছে। শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিআরইউ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগের দিন এজিএমে প্রচারে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হলেও শর্ত অমান্য করে ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালিয়েছে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 42 জনে। জাতিসংঘ বলছে গাজায় 2 লাখের বেশি মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়তে যাচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি গণহত্যায় 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাস্তুহারা হয়েছে 10 লাখের বেশি মানুষ। লেবাননে নিহতের সংখ্যা 4,000-এর কাছাকাছি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে চ্যারিটি কনসার্ট ইকোজ অফ রেভলিউশন। বিনা পারিশ্রমিকে গান গাইবেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফাতে আলী খান। কনসার্ট থেকে আয়কৃত অর্থ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা জানান আয়োজনের সংগঠক
স্পিরিটস অফ জুলাই। 21শে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই চ্যারিটি কনসার্ট হবে। এছাড়াও কনসার্টে কম পারিশ্রমিকে দেশীয় সঙ্গীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র্যাপ সঙ্গীত শিল্পী শেজান এবং হান্নান গান পরিবেশন করবেন। কনসার্ট ইভেন্টে গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোন সহ আরও বিভিন্ন কর্নার থাকবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে ছিলেন স্পিরিটস অফ জুলাইয়ের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি সহ পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল একজন সেলিব্রিটিকে যদি নিয়ে আসতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চ্যারিটি কনসার্টটা আরো প্রাণবন্ত এবং জাঁকজমকপূর্ণ হবে। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের স্পিরিটের জায়গা থেকে আমরাও একটা উদ্যোগ গ্রহণ করেছি। যদি কেউ আমাদেরকে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান এই কনসার্টটি পরিচালনার জন্য বা ব্যবস্থার জন্য বা অ্যারেঞ্জ করার জন্য যদি কোনো সহযোগিতা করতে চায়, তাহলে তারা করতে পারবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল প্রাপ্তির 111 বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে HSBC ব্যাংক। 1913 সালের 15 নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে টেলিগ্রাম মারফত নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটি পেয়েছিলেন। সেই সময় নোবেল পুরস্কারের মূল্য ছিল 8,000 পাউন্ড, ভারতীয় মুদ্রায় 1,20,000 টাকা। শুক্রবার রাজধানীর হোটেল শেরাটনে বিশেষ আয়োজনে ঢাকায় সুইডেন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন সংস্থার প্রধান, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিত্বরা অনুষ্ঠান উপভোগ করেন। বক্তৃতা করেন HSBC ব্যাংকের CEO মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী অদিতি মহসিন, ডালিয়া আহমেদ এবং ওয়াকার। এবার নিটোল টাটা বিশেষ সংবাদ। স্কটল্যান্ডে 209 বছর পুরনো একটি লাইট হাউস বা বাতি ঘরে বোতলের ভেতরে পাওয়া গেছে 132 বছর আগের চিরকুট। এই বাতিঘরটি স্কটল্যান্ডের দক্ষিণ পশ্চিমের রিমস অফ গ্যালওয়েতে। সমুদ্রে নিরাপদে জাহাজ চলাচলে এই ধরনের বাতিঘর ব্যবহৃত হয়। রস রাসেল নামের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সংস্কার কাজের জন্য গিয়েছিলেন সেই লাইট হাউসে। তিনি খুঁজে পান পুরনো সেই চিরকুট। পরে বাতিঘরটির বর্তমান তত্ত্বাবধায়ক ব্যারি মিলারের সামনে বোতলটি থেকে চিরকুট খোলা হয়। চিরকুট খোলার সাথেই চোখে পড়ে 4 সেপ্টেম্বর 1892 সালটি। চিরকুটে 3 জন প্রকৌশলীর নাম লেখা। তারা 100 ফুট উঁচু বাতিঘরটির ওপর নতুন ধরনের একটি বাতি লাগিয়েছিলেন। এছাড়া সে সময় 3 জন বাতিঘর দেখভাল করতেন, যাদের নামও এতে রয়েছে। এবার জানাবো কৃষি সংবাদ। মেহেরপুরে চলতি রোপা আমন মৌসুমে ঝড়, বৃষ্টি ও পোকার আক্রমণে ফলন বিপর্যয় হয়েছে। বিঘা প্রতি 22 থেকে 24 মণ ফলন পাওয়ার আশা করলেও ধান হয়েছে 15 থেকে 16 মণ। এবার প্রকৃতি সংবাদ। পাখির নিরাপদ আশ্রয় গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেয়া হয়েছে মাটির হাড়ি। এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সমৃদ্ধি আনবে বলছেন পরিবেশবাদীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভোক্তা ব্যয় বাড়ায় চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিস জানিয়েছে, এ সময় যুক্তরাষ্ট্রের জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় 2.8% বেড়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন তৃতীয় প্রান্তিকে জিডিপির হার অপরিবর্তিত থাকবে। এর আগে এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার ছিল
3%। আয়ের হিসেবে গত প্রান্তিকে অর্থনীতির আকার 2.2% হারে বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে সংশোধিত মোট দেশজ আয় 2% হারে বেড়েছে, যা আগে 3.4% হারে বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছিল। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড পদমর্যাদা দেয়া সহ 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ। দেশের বিভিন্ন জেলা থেকে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা শুক্রবার শহীদ মিনারে সমবেত হন। সমাবেশে বক্তারা দাবি করেন, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা অবহেলিত রয়ে গেছেন। দাবি আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এবার খেলার খবর। সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকার ও রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন বদিউল আলম। ভোট জালিয়াতিতে জড়িতদের বিচার হওয়া উচিত মন্তব্য। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও ক্রান্তিকাল এখনো পার হয়নি বললেন ফখরুল। আইনজীবী হত্যার ঘটনা বাংলাদেশ দেখতে চায়নি মন্তব্য। ইসকনকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে তৎপরতা নিষিদ্ধের দাবি। সাইফুল হত্যায় চিহ্নিত ইসকন কর্মীদের গ্রেফতারের তাগিদ। গ্রেফতার সাবেক মন্ত্রী এমপিদের অপরাধ অনুযায়ী বিচার চান নির্যাতিত বিএনপি সহ অন্য দলের নেতারা। ক্ষমতার দম্ভে অসম্মানের সংস্কৃতি পরিবর্তনের প্রত্যাশা। সুবিধাপ্রাপ্ত শিল্পগুলো নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রযুক্তি ও কৃষি ক্ষেত্রে বিপুল সম্ভাবনা। এবং জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের অনুশীলন। ম্যাচ শুরু আগামীকাল রাত 9টায়।